হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসনের টেকের পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 9 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা গ্রুপ 16 এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গ্রুপ 16 এর মৌলসমূহের ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া সমূহ। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিকটা কি? গ্রুপ 16 এর মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া। গ্রুপ 16 এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম। 16 এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম। মৌলসমূহের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক কি? গ্রুপ 16 এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া। ঠিক আছে, আগে আমরা জেনে নেই গ্রুপ 16তে কোন মৌলগুলো আছে, তাই তো? গ্রুপ 16 এর মৌলগুলোর নাম কি? গ্রুপ 16 এর মৌলগুলো হচ্ছে কি, দেখো, অক্সিজেন, অক্সিজেনের নিচে কি? সালফার, সালফারের নিচে কি? সেলেনিয়াম, সেলেনিয়ামের নিচে কে? টেলুরিয়াম। ঠিক আছে, টেলুরিয়ামের নিচে কে? পোলোনিয়াম, পোলোনিয়ামের নিচে কে? লিবারমোরিয়াম। ঠিক আছে, দেখো এটা কিভাবে আমরা মনে রাখবো। হ্যাঁ, এই মৌলগুলো আমরা কিভাবে মনে রাখবো, একটা ছন্দ আছে, দেখো আমরা মনে রাখবো কি? ও এস এস সি তে পড়লেই লাভ। হ্যাঁ, এস এস ই, এস এস ই তে পড়লেই লাভ। ঠিক আছে, এই এসএসসি দিয়ে মনে রাখবা কি? এসএসসি, হ্যাঁ, এসএসসি পড়ি। ঠিক আছে, এটা মনে রাখবা, পড়লেই লাভ। ঠিক আছে, ও দিয়ে কি? অক্সিজেন, এস দিয়ে কি? সালফার, এসি দিয়ে কি? সেলেনিয়াম, তে দিয়ে কি? টেলুরিয়াম, পড়লে দিয়ে পোলোনিয়াম, লাভ দিয়ে কি? লিবারমোরিয়াম। এই ছিল কি আমাদের গ্রুপ 16 এর মৌলসমূহ। ওকে, ঠিক আছে, আমরা এদের বৈশিষ্ট্যগুলো জানবো। এরা কি করে? হাইড্রাইড গঠন করে। ঠিক আছে, এরা হাইড্রাইড গঠন করে, মানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, ওকে, এরা হাইড্রাইড গঠন করে। হাইড্রাইড, হাইড্রাইড গঠন করে, গঠন করে। ঠিক আছে, এরা কি করে? হাইড্রাইড গঠন করে। দেখো, একটা মৌল কি? গ্রুপ 16 এর একটা মৌল কি ভাই? অক্সিজেন। ঠিক আছে, দেখো, অক্সিজেন কি করে? হাইড্রাইড গঠন করে। কি কি হাইড্রাইড গঠন করে? একটা হচ্ছে পানি, হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, এবং কি তৈরি করে? হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, অক্সিজেনের কি? এটা একটা অক্সাইড। ওকে, ঠিক আছে, এবং সালফার, দেখো এই সালফার, এই সালফার হাইড্রোজেন সালফাইড গঠন করে। ঠিক আছে, এরা হাইড্রাইড গঠন করলো, সালফার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড গঠন করে। অক্সিজেন কি করে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি এবং হাইড্রোজেন পারঅক্সাইড গঠন করে। ঠিক আছে, এই হাইড্রোজেন সালফাইড আছে না ভাই, এটা কি একটা দুর্বল অ্যাসিড, এটা অম্লধর্মী অ্যাসিড, এবং এই অ্যাসিডের গন্ধ জানো কেমন? পচা ডিমের মতো। গন্ধটা কেমন? পচা, পচা ডিমের নেই। এটা মনে রাখবা এমসিকিউর জন্য। হ্যাঁ, হাইড্রোজেন সালফাইডের গন্ধটা কেমন? পচা ডিমের নেই। ঠিক আছে, এই পানি আছে না, এখানে পানি,
পানি কি ভাই? পানি হচ্ছে একটা উভধর্মী বা পশম যৌগ, তাই না? পানি কি? একটা পশম যৌগ। কারণ কি? এটা ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন দান দুটোই করতে পারে, ঠিক আছে? ইলেকট্রন গ্রহীতা এবং ইলেকট্রন দাতা উভয় রূপে ক্রিয়া করে, তাই পানিকে পশম যৌগ বা উভধর্মী যৌগ বলে। পশম যৌগ বা উভধর্মী যৌগ বলা হয়, ঠিক আছে ভাইজান? ওকে, হাইড্রোজেন পারঅক্সাইড কি? এটা পানির অক্সাইড, ঠিক আছে? এটার প্রকৃতি কেমন হবে? অম্লধর্মী। ঠিক আছে। এই হাইড্রোজেন সালফাইড এটাও কি হবে ভাই? এটাও অম্লধর্মী, ঠিক আছে? এই হাইড্রোজেন সালফাইডও কেমন হবে? এটা দুর্বল অ্যাসিড অম্লধর্মী প্লাস, হ্যাঁ, দুর্বল অ্যাসিড এবং প্রকৃতি কি হবে? অম্লধর্মী, ঠিক আছে? আমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শিখব। এই পানি আছে না ভাই, এই যে এই পানি হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল, কিন্তু এই হাইড্রোজেন সালফাইড হচ্ছে কি? সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়। আবারও বলি শোনো, এই পানি সাধারণ তাপমাত্রায় তরল, কিন্তু হাইড্রোজেন সালফাইড সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়। আমরা এই প্রশ্নটা শিখব, ঠিক আছে? এবং এই পানি এবং হাইড্রোজেন সালফাইড এদের বিজারণ ক্ষমতাও আছে, এটাও আমরা জানবো, ঠিক আছে? আমরা আগে কি পড়ব? সাধারণ তাপমাত্রায় পানি তরল এবং হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নটা কি ভাই? সাধারণ তাপমাত্রায় পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন? সাধারণ তাপমাত্রায় পানি তরল, সাধারণ তাপমাত্রায় পানি তরল হলেও হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন? পানি তরল হলেও হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন? ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সাধারণ তাপমাত্রায় পানি তরল হলেও হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন, ঠিক আছে? ওকে, এটা কি আমরা প্রথমে তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে একটু জানতে হবে। দেখো আমরা উত্তর করি। এই পানি আছে না ভাই, এই পানির অক্সিজেন পরমাণু আকারে ছোট এবং অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় পানি হচ্ছে পোলার যৌগ। পানি কি ভাই? পোলার যৌগ, ঠিক আছে ভাই? দেখো এই পোলার আর অপোলার যৌগ তুমি কিভাবে বুঝবা? দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটু মনে রাখবা। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 মাঝে হয়, 0.5 থেকে 1.9, ঠিক আছে? এতটুকুর মাঝে হয়, তবে ওই যৌগটাকে তুমি কি বলবা ভাই? পোলার যৌগ, ঠিক আছে? ওকে, আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 কম হয়, 5 কম, ঠিক আছে, তখন তুমি ওইটাকে কি বলবা? অপোলার যৌগ। এই দুইটা কথা একটু মনে রাখবা। ওকে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 মাঝে হয়, সেটাকে বলা হয় পোলার যৌগ, এবং যদি পার্থক্য 0.5 কম হয়, তখন সেটাকে বলবা অপোলার যৌগ, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এটা আমরা মুছে দিই। পোলার যৌগ কি ভাই? পোলার যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হবে কত? 0.5 থেকে 1.9। আর অপোলার যৌগে কত হবে? 0.5
কম। ঠিক আছে, ওকে। এই সাধারণ তাপমাত্রায় পানি তরল হয় কেন জানো? পানিতে যে অক্সিজেন পরমাণু থাকে এটার আকার ছোট এবং কি এটার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, এই জন্য পানি একটা পোলার অণু। কারণ অক্সিজেন ও হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হয় আমরা একটু দেখে ফেলি, আসো। কি লিখবো আমরা, উত্তর কিভাবে করব? পানির কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, অক্সিজেন পরমাণু আকারে ছোট, অক্সিজেন পরমাণু আকারে ছোট, আকারে দেখো এই অক্সিজেনের নিচেই তো সালফার, তাই না? তাহলে কি এটার আকারটা ছোট এবং এটার আকারটা বড়। ঠিক আছে, ওকে। আমরা কি বলবো? অক্সিজেন পরমাণু আকারে ছোট এবং অধিক তড়িৎ ঋণাত্মক হয়। অক্সিজেন পরমাণু আকারে ছোট এবং অধিক তড়িৎ ঋণাত্মক হয়, অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় পানি পোলার যৌগ, পানি পোলার যৌগ। ঠিক আছে, পানি একটি আমরা কি বলবো? পোলার যৌগ বা অণু। পানি একটি পোলার অণু। ঠিক আছে, কারণ অক্সিজেন ও হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখো, অক্সিজেন ও হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, কারণ অক্সিজেন ও হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। দেখো এদের পার্থক্য কত হয়। ঠিক আছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কত ভাই? 3.5। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 আর হাইড্রোজেন হচ্ছে কত? 2.1। ঠিক আছে, তাহলে বলো যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে? অক্সিজেন ও হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 3.5 মাইনাস 2.1 বা কত? 1.4। বলো এটা কি 0.5 থেকে 1.9 এর ভিতরে আছে, তাই তো? তাই এটাকে আমরা কি বলবো? বলবো হচ্ছে পোলার। অর্থাৎ কি? পোলার। ওকে, এই পোলার যৌগসমূহ কি হবে? ফলে পানি অণুসমূহ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ধারা, অর্থাৎ একটা পানি অণু আরেকটা পানি অণুর সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন ধারা যুক্ত হয়ে বিরাট আণবিক গুচ্ছ তৈরি করে। তাই পানি সাধারণ তাপমাত্রায় তরল হয়। ঠিক আছে ভাই, আমি লিখে দিব, হ্যাঁ। ফলে কি হয়? পানি অণুসমূহ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ধারা যুক্ত থেকে বিরাট আণবিক গুচ্ছ গঠন করে। তাই সাধারণ তাপমাত্রায় পানি একটি তরল পদার্থ। ঠিক আছে, দেখো ফলে কি লিখবো? পানি অণুসমূহ, ফলে পানি অণুসমূহ, ফলে পানি অণুসমূহ নিজেদের মাঝে পানি অণুসমূহ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থেকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থেকে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থেকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থেকে বিরাট আণবিক গুচ্ছ গঠন করে। বিরাট আণবিক গুচ্ছ গঠন করে। ঠিক আছে ভাই, তাই সাধারণ তাপমাত্রায় পানি তরল পদার্থ।
তাই সাধারণ তাপমাত্রায় পানি তরল পদার্থ। তাই সাধারণ তাপমাত্রায় পানি তরল পদার্থ। ঠিক আছে ভাই, পানি তরল পদার্থ কেন ভাই? পানি একটি পোলার যৌগ, এটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থেকে নিজেদের মাঝে কি গঠন করে? বিরাট আণবিক গুচ্ছ তৈরি করে। ঠিক আছে, পানিতে হাইড্রোজেন বন্ধন রয়েছে, এরা বিরাট আণবিক গুচ্ছ গঠন করে, তাই সাধারণ তাপমাত্রায় পানি হচ্ছে তরল। ঠিক আছে, দেখো চিত্রটা আমরা কিভাবে আঁকাবো খেয়াল করো। দেখো পানিকে ভাঙলে আমরা কি পাবো? একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন পাবো, তাই না? ওই দেখো লিখলাম, এই যে অক্সিজেন, এইদিকে একটা হাইড্রোজেন দিব, এইদিকে একটা হাইড্রোজেন দিব। ঠিক আছে, দেখো এই হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের কি হয় ভাই? তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি হয়, তাই না? হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়, তাই কি হবে? হাইড্রোজেনের ইলেকট্রনগুলো আংশিক অক্সিজেনের দিকে ধাবিত হবে। ঠিক আছে, তখন হাইড্রোজেন কি হবে? আংশিক ধনাত্মক এবং অক্সিজেন হবে কি? আংশিক ঋণাত্মক। কেন? কারণ কি দুইটা সমযোজী যৌগে কি হবে? দুইটা অধাতুর মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে, ইলেকট্রনটা কি হবে? তার দিকে ধাবিত হবে। ঠিক আছে, ঠিক ওকে। দেখো এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। অক্সিজেনের কত? 3.5। তাই হাইড্রোজেনের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে কি হবে? আংশিক ধাবিত হবে। তাই হাইড্রোজেন কি হয়ে যাবে? হাইড্রোজেন হয়ে যাবে ডেল্টা প্লাস, মানে আংশিক ধনাত্মক, অক্সিজেন হয়ে যাবে আংশিক ঋণাত্মক। ঠিক আছে ভাই, আমরা কি জানি ভাই? অক্সিজেনে কি আছে? অক্সিজেনে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, তাই না? দেখো আমরা দিয়ে দিলাম, এই যে 1 জোড়া, এই যে 1 জোড়া। এখানে কি আছে? একটা পানি আছে, তাই তো? কি করে তারা? কি করে? একটার সাথে আর একটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে বিরাট আণবিক গুচ্ছ তৈরি করে। ঠিক আছে, আমরা এখানে আবার আরেকটা গাইলাম। দেখো অক্সিজেন, হাইড্রোজেন, এখানে আবার হাইড্রোজেন। ঠিক আছে, অক্সিজেনে কি আছে? 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, দিয়ে দিলাম। ঠিক আছে, আবারও কি হবে? হাইড্রোজেনের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে ধাবিত হবে আংশিক। কারণ কি হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তখন হাইড্রোজেন কি হবে? ডেল্টা প্লাস, অক্সিজেন হবে কি? ডেল্টা মাইনাস। ঠিক আছে, এটাও হবে ডেল্টা প্লাস। ঠিক আছে, ওকে। দেখো আবার আরেকটা আঁকাই। এই দেখো খেয়াল করে দেখো চিত্রটা সহ আঁকাইতে হবে। হ্যাঁ, অক্সিজেনের এই যে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দিয়ে দিছি, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস। এই দেখো আরেকটা দেখো, খেয়াল করে দেখো ভালোভাবে। দেখো অক্সিজেনের কি 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এই যে দিয়ে দিচ্ছি। হাইড্রোজেন কি হবে? আংশিক ধনাত্মক, অক্সিজেন আংশিক ঋণাত্মক। কারণ কি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়, হাইড্রোজেনের ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে নিবে। ঠিক আছে, এই দেখো পানি অণু, এই পানি অণুগুলো পরস্পরের সাথে যেন কি দ্বারা যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, এই দেখো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। ঠিক আছে, এই পানি অণু আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থেকে বিরাট আণবিক গুচ্ছ তৈরি করে। ঠিক আছে, এই জন্য সাধারণ তাপমাত্রায় পানিটা কি ভাই? সাধারণ তাপমাত্রায় পানি হচ্ছে তরল পদার্থ। এই যে বন্ধনগুলো আমরা দিলাম না, এই বন্ধনগুলোকে আমরা কি বলবো? হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, পানি অণু আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থেকে বিরাট আণবিক গুচ্ছ তৈরি করে। ঠিক আছে, এই জন্য পানি সাধারণ তাপমাত্রায় তরল পদার্থ। ওকে, আমরা এবার দেখবো যে হাইড্রোজেন সালফাইডটা কেন গ্যাসীয় হয়।
পানি তরল পদার্থ, হাইড্রোজেন সালফাইড কেন গ্যাসীয়? ঠিক আছে, আসো আমরা এটা দেখি, এতটুকু মুছে দেই। হ্যাঁ, আহ পোলার যৌগ আর অপোলার যৌগ। ঠিক আছে, দেখো হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন, আমরা এখন এটা দেখব। কারণ এই হাইড্রোজেন সালফাইডের মাঝে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড এর তড়িৎ ঋণাত্মকতা কম। কি লিখবো? সালফারের তড়িৎ ঋণাত্মকতার মান কম। সালফারের তড়িৎ ঋণাত্মকতার মান কম। ঠিক আছে, সালফারের তড়িৎ ঋণাত্মকতার মান জানো কত? 2.5। সালফারের তড়িৎ ঋণাত্মকতার মান কম। সালফার ও হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখো, সালফার ও হাইড্রোজেন এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সালফার হচ্ছে কত? 2.5 এবং হাইড্রোজেন হচ্ছে কত? হাইড্রোজেন হচ্ছে 2.1। ঠিক আছে, বা কত কত হবে? 0.4। এটা কি ভাই? অপোলার। ঠিক আছে, এখানে আর হাইড্রোজেন বন্ধন থাকবে না, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করবে। ঠিক আছে, অপোলার। হোয়াই হাইড্রোজেন সালফাইড হলো অপোলার অণু। হোয়াই অপোলার। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইডটা আমরা কি বলবো? অপোলার। তাই এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। তাই সাধারণ তাপমাত্রায় এসব গঠন করতে পারে না। একক অণু হিসেবে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, আকর্ষণ বল সহযোগে গ্যাসীয় অবস্থায় থাকে। কি বলবো? হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। এরা একক অণু হিসেবে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, আকর্ষণ বল সহযোগে গ্যাসীয় অবস্থায় থাকে। একক অণু হিসেবে দুর্বল ভ্যান ডার ওয়ালস, একক অণু হিসেবে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সহযোগে, এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা খুবই কম। হ্যাঁ, এটা দুর্বল, এই জন্য বলা হচ্ছে। তাই একক অণু হিসেবে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সহযোগে গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসীয় অবস্থায় থাকে। ঠিক আছে ভাই, তাই কি হবে? হাইড্রোজেন সালফাইডটা হবে গ্যাসীয়। আমরা আগে দেখেছি কি পানি কি সাধারণ তাপমাত্রায় তরল, এখন দেখলাম হাইড্রোজেন সালফাইড গ্যাসীয়। কেন ভাই গ্যাসীয়? কারণ এরা হাইড্রোজেন বন্ধনটা গঠন করতে পারে না, আর কি করে? একক অণু হিসেবে
দুর্বল ভ্যান্ডারওয়ালস বল কাজ করে এদের মাঝে, ঠিক আছে। একক, কিন্তু পানি কি হয়েছিল, একটা পানি আরেকটা পানি অণুর সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে বিরাট আণবিক গুচ্ছ তৈরি করেছিল, ঠিক আছে। ওকে, দেখো এটা হাইড্রোজেন সালফাইড ছাড়াও, হ্যাঁ, আরো যে আছে সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদের হাইড্রাইড গুলো ভাই গ্যাসীয় হয়, ঠিক আছে। দেখো এই সেলেনিয়াম হাইড্রাইড, ঠিক আছে, পোলোনিয়াম হাইড্রাইড, ঠিক আছে। ওকে টেলুরিয়াম, দেখো টেলুরিয়াম হাইড্রাইড, পোলোনিয়াম হাইড্রাইড, ঠিক আছে ভাই। এরা সবাই কি, এরাও হচ্ছে কি গ্যাসীয়, কারণ এরা অপোলার, এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। এদের অণুসমূহ একক অণু হিসেবে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সহযোগে গ্যাসীয় অবস্থায় থাকে, ঠিক আছে। আমরা তাহলে হাইড্রাইড গঠনটা দেখে ফেললাম, ঠিক আছে। সাথে কি দেখে ফেললাম, পানি তরল, হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন, ঠিক আছে ভাই। ওকে, চলো আমরা এবার এই পানি আছে না, পানি এবং হাইড্রোজেন সালফাইড এদের বিজারণ ক্ষমতা আছে, ঠিক আছে, বিজারণ ধর্ম আছে। কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে এদের বিজারণ ধর্ম বৃদ্ধি পায়, ঠিক আছে। ওকে, দেখো পানি, আমরা এবার কি দেখবো, একটু বিজারণ ধর্মটা দেখব। বিজারণ ধর্ম, ঠিক আছে। এই যে পানি, হাইড্রোজেন সালফাইড, এদের বিজারণ ধর্ম আছে, এদের বিজারণ ধর্ম আছে, বিজারণ ধর্ম আছে, ঠিক আছে। এবং কি এই হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মটা কি হবে ভাই, বেশি হবে, ঠিক আছে। বিজারণ ক্ষমতাটা বেশি হবে, কারণ কি হাইড্রোজেন সালফারের কি, সালফার পরমাণুর আকারটা বেশি, আকারটা বড়, ঠিক আছে। দেখো আমরা বিজারণ ধর্ম থেকে আমরা একটু জেনে নেই। আমরা কি জানি, জারণ মানে কি, সারণ না, জারণ মানে কি সারণ, তাহলে কি ইলেকট্রন সারণকে আমরা কি বলবো, ইলেকট্রন সারণ। এই ইলেকট্রন সারণকে আমরা কি বলবো ভাই, জারণ, তাই না। ইলেকট্রন সারণকে বলবো জারণ, কিন্তু ইলেকট্রন সারার ক্ষমতা এটাকে বলা হয় বিজারণ ক্ষমতা, ঠিক আছে। ইলেকট্রন সারার ক্ষমতা, ইলেকট্রন সারার ক্ষমতা, এই ইলেকট্রন সারার ক্ষমতাটাকে কি বলা হয়, বিজারণ ক্ষমতা, ঠিক আছে। এই ব্যাপারগুলো বুঝো, তাহলে আমরা এদের বিজারণ ধর্মটা ভালোভাবে বুঝতে পারবো। ইলেকট্রন ছাড়ার ক্ষমতাকে কি বলা হয়, বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, ঠিক আছে। ইলেকট্রন যদি গ্রহণ হয়, আবার ইলেকট্রন যদি গ্রহণ, ইলেকট্রন গ্রহণ, এটাকে বলা হবে কি বিজারণ। ইলেকট্রন গ্রহণ মানে কি বিজারণ, বিজারণ, ঠিক আছে। কিন্তু ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা এটাকে বলা হয় জারণ ক্ষমতা। ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতা, এটাকে কি বলা হবে, জারণ ক্ষমতা, ঠিক আছে, জারণ ক্ষমতা। দেখো আমরা আরেকবার একটু পড়ে নেই। ইলেকট্রন সারণ মানে কি ভাই, জারণ, কিন্তু ইলেকট্রন সারার ক্ষমতা বিজারণ ক্ষমতা। আবার ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ, কিন্তু ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা হচ্ছে জারণ ক্ষমতা, ঠিক আছে। ওকে, দেখো তোমাকে কি বলেছে, পানি এবং হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম আছে। কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে এদের বিজারণ ধর্মটা বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় আমরা দেখব, ঠিক আছে। কি বলেছে তাহলে, দেখো এটার আকার বড়, তাহলে এটার কি হবে, হাইড্রোজেন সালফাইডের বিজারণ ক্ষমতাটা কি বেশি হবে, ঠিক আছে। বিজারণ ক্ষমতা বেশি হবে, কিভাবে হবে আমরা একটু দেখব।
দেখো কি বলেছে তোমাকে, ঋণাত্মক আয়নের আকার বৃদ্ধির সাথে সাথে চার্জের ঘনত্ব কম হয়। ঠিক আছে, যেমন অক্সাইড আয়নের চেয়ে সালফাইড আয়নের বেলায় চার্জ ঘনত্ব কম হয়। দেখো আমরা অক্সাইড আয়নটা দেখি, অক্সিজেন O2, ঠিক আছে, অক্সাইড আয়ন। দেখো তো এই অক্সাইড আয়নের এটার কি ভাই, এই অক্সিজেনের কি ভাই আকার, আর সালফাইড আয়ন আমরা এখানে দেখে ফেলি। দেখো অক্সাইড আয়ন আর সালফাইড আয়ন একটু বুঝো ভাই, বোঝার আছে। দেখো ওই অক্সাইড আয়নে এটার কি আকার ছোট না, তাহলে আমরা লিখলাম আকার ছোট, আকার ছোট। অক্সাইড আয়নের কি ভাই, অক্সাইড আয়নের হচ্ছে কি আকার ছোট। ভাই আকার ছোট হলে কি হবে, চার্জ ঘনত্ব বেশি হবে, তাই তো? আকার ছোট হলে কি হবে, চার্জ ঘনত্ব বেশি, চার্জ ঘনত্ব বেশি হবে। দেখো চার্জ ঘনত্ব বেশি, তাহলে তুমি এখান থেকে ইলেকট্রন সহজে সরাতে পারবা পারবা না। এদের স্থায়িত্বটা তাহলে কি হবে, স্থায়িত্ব বেশি হবে, স্থায়িত্ব বেশি। স্থায়িত্ব বেশি হওয়ায় কি ইলেকট্রন সহজে সরাতে পারবা না, স্থায়িত্ব বেশি। ঠিক আছে, এর আকারে ছোট তাই এদের চার্জ ঘনত্ব বেশি, চার্জ ঘনত্ব বেশি হয় কি হবে, স্থায়িত্ব বেশি। স্থায়িত্ব বেশি হলে কি হবে, ইলেকট্রন ছাড়ার ক্ষমতাটা কম, আর ইলেকট্রন ছাড়ার ক্ষমতা যদি কম হয় তাহলে আমরা কি বলবো, বিজারণ ক্ষমতা কম। কি বলবো, ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কম, ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কম। অর্থাৎ কি হবে ভাই, বিজারণ ক্ষমতা কম, অর্থাৎ বিজারণ ক্ষমতা কম। ঠিক আছে, অক্সাইড আয়ন কি আকারে ছোট, চার্জ ঘনত্ব বেশি, তাই স্থায়িত্ব বেশি। স্থায়িত্ব বেশি হলে কি হবে, ইলেকট্রন ছাড়ার ক্ষমতাটা কম হবে, অর্থাৎ কি বিজারণ ক্ষমতাটাও ভাই কম হবে। ঠিক আছে, কারণ ইলেকট্রন ছাড়ার ক্ষমতাটাকে কি বলা হয়, ইলেকট্রন ছাড়ার ক্ষমতাই হচ্ছে বিজারণ ক্ষমতা। যেহেতু ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কম তাই এর বিজারণ ক্ষমতা কম অক্সাইড আয়নের। ঠিক আছে, এবার সালফাইড আয়নটা দেখো, সালফাইড আয়নের কি হবে ভাই, আকার বেশি হবে। ঠিক আছে, দেখো এই অক্সাইড আয়ন কি করবে জানো, উষ্ণ পানির সাথে ক্লোরিনের বিক্রিয়ায় অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে, ওকে, উষ্ণ পানির সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি করবে, অক্সিজেন তৈরি করবে। দেখো আমি বিক্রিয়াটা লিখে দেই, পানি ক্লোরিন। দেখো এখানে বিক্রিয়াটা লিখতেছি, হ্যাঁ, কি করবে, উষ্ণ পানির সাথে, ঠিক আছে, এই যে পানি নিলাম আমরা, সাথে কি দিলাম, ক্লোরিন। উষ্ণ পানির সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি তৈরি করবে, উষ্ণ পানির সাথে ক্লোরিনের বিক্রিয়ায় অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে, ওকে, এরা কি তৈরি করবে, ক্লোরিন, হাইড্রোক্লোরিক সাথে কি অক্সিজেন। ঠিক আছে, এখানে অক্সিজেনের জারণ মান কত ভাই, ওই যে অক্সাইড আয়ন -2। ঠিক আছে, ক্লোরিন কি মুক্ত মৌল, জারণ মান কত, 0। অক্সিজেন মুক্ত মৌল, জারণ মান 0, আর ক্লোরিনের জারণ মান এখানে কত, -1। ঠিক আছে, এটা চাইলে সমতা করতে পারো, হ্যাঁ, সমতা কি হবে, দেখো এখানে সামনে আমরা কত দিব, সামনে এখানে আমরা সামনে 2 দিয়ে দিব, তাহলে আমাদের মিলে যাবে। ঠিক আছে, এখানে 2 দিয়ে দিব এবং এখানে 2 দিয়ে দিব আর এখানে 4 দিয়ে দিব, তাহলে সবকিছু মিলে যাবে। ঠিক আছে, দেখো অক্সাইড আয়ন, ঠিক আছে, আমরা দেখে নিলাম আকার ছোট তাই অক্সাইড আয়নের কি হবে, বিজারণ ক্ষমতাটা কম হবে। ঠিক আছে, এটা পানি ক্লোরিন সহযোগে উষ্ণ পানি, এই পানিটা কেমন হবে ভাই, উষ্ণ। ক্লোরিন এর সহায়তায় উষ্ণ পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, আমরা দেখে নিলাম। দেখো এবার সালফাইড আয়নে আসো, সালফাইড আয়নের কি হবে, আকারটা কি হবে ভাই, আকার বড় হবে, আকার বেশি হবে। অক্সিজেনের তুলনায় অক্সাইড আয়নের তুলনায় সালফাইড আয়নের আকারটা বেশি হবে। আকার বেশি হয় কি হবে ভাই, মানে বড় আকার, তাহলে চার্জ ঘনত্বটা অবশ্যই কম হবে, চার্জ ঘনত্ব কম, চার্জ ঘনত্ব কম। ভাই চার্জ ঘনত্ব কম হইলে কি হবে, স্থায়িত্বটা কম হবে না, কারণ কি তুমি চার্জ ঘনত্ব কম, ইলেকট্রন সহজে সরাতে পারবা, তাই তো। ওকে, স্থায়িত্বটা কম,
স্থায়িত্ব কম। ওকে, স্থায়িত্ব কম হইলে কি হবে বলো তো? স্থায়িত্ব কম হইলে কি হবে? ইলেকট্রন ছাড়ার ক্ষমতাটা কি হবে? বেশি হবে না? অবশ্যই বেশি হবে, তাই তো? কারণ স্থায়িত্ব কম, তুমি সহজে ইলেকট্রন, এটা কি করতে, সালফাইড কি করবে, সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে, তাই তো? ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কি বলবো? স্থায়িত্ব কম, তাই ইলেকট্রন ছাড়ার ক্ষমতা বেশি। ইলেকট্রন ছাড়ার ক্ষমতা বেশি, অর্থাৎ কি ভাই? বিজারণ ক্ষমতা বেশি, অর্থাৎ বিজারণ ক্ষমতা, অর্থাৎ বিজারণ ক্ষমতা বেশি। হ্যাঁ, অক্সাইড আয়নের তুলনায় সালফাইড আয়নের কি হবে ভাই? বিজারণ ক্ষমতাটা বেশি হবে। ঠিক আছে, এটাই ছিল এদের বিজারণ ধর্ম। হ্যাঁ, পানি এবং সালফাইডের বিজারণ ধর্ম রয়েছে যে আমরা দেখে ফেললাম। ঠিক আছে, ওকে। পানি কি ভাই একটা পশম যৌগ, উভধর্মী যৌগ না? আমরা এবার এটা একটু দেখবো, আসো। কি দেখবো? পানির উভধর্মিতা। পানির উভধর্মিতা, দেখো, পানির উভধর্মিতা, পানির উভধর্মিতা। এটা কি করবে? অ্যাসিড ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করবে। ঠিক আছে, পানির উভধর্মিতা আমরা প্রমাণটা দেখব। দেখো, পানিকে আমরা এস ক্ষারের সাথে বিক্রিয়া দিই, অ্যামোনিয়া NH3। ভাই এটা কি? অ্যামোনিয়াটা কি একটা ক্ষার না? অ্যামোনিয়া কি একটা ক্ষার? অ্যামোনিয়া একটা ক্ষার, তাই তো? তাহলে বলো তো পানি কি হবে ভাই? পানি কি হবে? পানি অবশ্যই অম্ল হবে, তাই না? কারণ ক্ষার আর ক্ষার তো বিক্রিয়া করবে না। অ্যামোনিয়া যেহেতু ক্ষার, তাহলে পানি কি একটা অম্ল। ঠিক আছে, এর বিক্রিয়া করে কি তৈরি করে দেখো? অ্যামোনিয়াম আয়ন তৈরি করে এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, NH4 প্লাস আর কি হাইড্রোক্সিল মাইনাস। ঠিক আছে ভাই, দেখো পানিতে কি আছে? একটা হাইড্রোক্সিল আছে আর একটা হাইড্রোজেন আছে, তাই তো? এই যে হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেন আর অ্যামোনিয়া যুক্ত হয়ে কি করছে? হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, এবং কি হাইড্রোক্সিল, এই যে হাইড্রোক্সিল। বুঝতে পেরেছ? ওকে, তাহলে এটাকে তুমি কি বলবা? এটাকে বলবা অ্যামোনিয়াম আয়ন। এটাকে কি বলবা? অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, ওকে। এবার দেখো, পানির সাথে আমরা অ্যাসিডের বিক্রিয়া দিব। পানির সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটা দিব। দেখো, HCl। ভাই হাইড্রোক্লোরিক কি? হাইড্রোক্লোরিক কি একটা অ্যাসিড না? হাইড্রোক্লোরিক হচ্ছে একটা অ্যাসিড। হাইড্রোক্লোরিক কি একটা অ্যাসিড, এই যে অ্যাসিড। তাহলে পানি এইখানে কি হবে বলো তো? পানি এইখানে হবে কি ভাই? ক্ষার। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অম্ল যেটাই বলো। অম্ল লিখে দিই, যেহেতু অম্ল লিখছি, হাইড্রোক্লোরিক যেহেতু অম্ল, তাই পানি এখানে কি হিসেবে কাজ করবে? ক্ষার হিসেবে কাজ করবে। ঠিক আছে, বিক্রিয়া করে কি তৈরি করবে? হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে প্লাস। ঠিক আছে, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন, এখানের হাইড্রোজেনটা কি হবে? এখানে চলে আসবে। ঠিক আছে, আর কি হবে? ক্লোরিন আলাদা হয়ে যাবে, Cl মাইনাস। ঠিক আছে, এটাকে তুমি কি বলবা? এটাকে বলবা হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম হাইড্রোনিয়াম আয়ন। দেখো, পানি একবার কি হিসেবে কাজ করছে?
একবার অম্ল হিসেবে কাজ করছে, আর একবার পানি ক্ষার হিসেবে কাজ করছে। ঠিক আছে, যেহেতু পানি অম্ল ক্ষার উভয় হিসেবে কাজ করলো। ঠিক আছে, প্রোটন গ্রহীতা এবং প্রোটন দাতা উভয় রূপে কাজ করলো, এই জন্য পানিকে আমরা কি বলবো? উভধর্মী যৌগ বলবো। ঠিক আছে, এটাই ছিল পানির উভধর্মিতা। ঠিক আছে, ওকে, আমরা আসো এবার কি করব, আরেকটা বৈশিষ্ট্যে চলে যাব। আমরা হাইড্রাইট গঠন করে এটা সম্পূর্ণ দেখে ফেললাম। ঠিক আছে, এবং সাথে কিভাবে বিক্রিয়া করে আমরা বিক্রিয়াগুলো দেখে ফেললাম, সাথে প্রশ্ন দেখে ফেললাম। ওকে, উত্তরও শিখে ফেললাম। দেখো এটা কি করবে জানো? এরা আবার কি করে? এরা ধাতব অক্সাইড ও সালফাইড গঠন করে। ঠিক আছে, এরা ধাতব অক্সাইড ও সালফাইড গঠন করে। ধাতব অক্সাইড মানে কি? ধাতুর সাথে অক্সিজেন বিক্রিয়া করবে। ঠিক আছে, তখন কি হবে? ধাতব অক্সাইড গঠন করবে এবং সালফাইড গঠন করবে। ধাতুগুলো যখন সালফারের সাথে বিক্রিয়া করবে তখন সালফাইড গঠন করবে। ওকে, দেখো ধাতব অক্সাইড এরা কি করবে? দেখো ধাতব অক্সাইড ও সালফাইড গঠন করবে। আসো ভাই, দেখো এরা যে অক্সিজেন যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, এই যে সোডিয়াম আর কি অক্সিজেন, তাহলে কি গঠন করবে? সোডিয়াম অক্সাইড গঠন করবে, তাই তো? সোডিয়াম অক্সাইড গঠন করলো। ঠিক আছে, এটা কি? ধাতব অক্সাইড। কারণ কি? এই যে সোডিয়াম কি ধাতু। ঠিক আছে, দেখো কপারের সাথে যখন বিক্রিয়া করবে তখন আমরা কি বলবো? কপার অক্সাইড। ঠিক আছে, কপার কি একটা ধাতু, এই যে ধাতুর অক্সাইড গঠন করলো। ঠিক আছে, দেখো এরা সালফাইড গঠন করবে যখন সালফারের সাথে বিক্রিয়া করবে এরা। দেখো দেখো এই ধাতু কি করবে? ম্যাগনেসিয়াম একটা ধাতু, এটা কি করলো? সালফারের সাথে বিক্রিয়া করলো, তাই তো? 16 গ্রুপের একটা মৌল হচ্ছে কি সালফার, বিক্রিয়া করে কি তৈরি করে? ম্যাগনেসিয়াম সালফাইড। ম্যাগনেসিয়াম সালফাইড। ঠিক আছে, এরা আবার যদি আয়রনের সাথে বিক্রিয়া করে, আয়রনের সাথে সালফার বিক্রিয়া করলে কি হবে? ফেরাস সালফেট। ওকে, হ্যাঁ, আয়রন সালফাইড। ওকে, আয়রন সালফাইড। এভাবে এরা কি করে? অধাতব অক্সাইড গঠন করে। ঠিক আছে ভাই, ওকে, আমরা এবার দেখব কি এরা কি করে অধাতব অক্সাইড অম্লধর্মী। আমরা এটা এবার একটু দেখব। ধাতব অক্সাইড ও সালফাইড গঠন করে, এটা দেখে ফেললাম। ঠিক আছে, এরা আবার কি গঠন করবে? অধাতব অক্সাইড গঠন করবে। ঠিক আছে, আসো আমরা দেখি এবার এরা অধাতব অক্সাইড গঠন করে। ধাতব অক্সাইড ও সালফাইড গঠন আমরা দেখে ফেললাম। এবার দেখব কি অধাতব অক্সাইড। অধাতব অধাতব অক্সাইড গঠন। অধাতব অক্সাইড গঠন। ঠিক আছে, এই অধাতব অক্সাইড কিভাবে গঠন হবে? দেখো সালফার ও সেলেনিয়াম অধাতু দ্বয়ের অক্সাইডগুলো অম্লীয় হওয়ায় এরা পানির সাথে বিক্রিয়া করে কি হবে? অক্সো অ্যাসিড গঠন করবে। ঠিক আছে, এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে এরা কি করবে? অক্সো অ্যাসিডের ধাতব লবণ তৈরি করবে। আমি আবারও বলি, পানি আর সালফার ও সেলেনিয়াম অধাতু, তাই তো? এই সালফার আর সেলেনিয়াম এরা অধাতু। ঠিক আছে, এই অধাতুগুলো কি করবে? এদের অধাতুর অক্সাইড গুলো অম্লধর্মী। ঠিক আছে, এদের অক্সাইড গুলো কি হবে ভাই? এদের অক্সাইড গুলো কি? অম্লধর্মী। ঠিক আছে, এরা বিক্রিয়া করে কি তৈরি করবে? এরা বিক্রিয়া করে অক্সো অ্যাসিড তৈরি করবে। কার সাথে বিক্রিয়া করবে ভাই? পানির সাথে বিক্রিয়া করবে। পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অক্সো অ্যাসিড। ঠিক আছে, এরা যদি আবার কার সাথে বিক্রিয়া করে? ক্ষারের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, ক্ষারের সাথে যদি বিক্রিয়া করে তবে কি তৈরি করবে? অক্সো অ্যাসিডের লবণ তৈরি করবে। ঠিক আছে, এরা আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অক্সো অ্যাসিডের ধাতব লবণ তৈরি করে। আসো আমরা দেখি। দেখো সালফার, সালফার যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এই সালফার ডাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে
তাহলে কি তৈরি করবে? আমরা বললাম কি সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অক্সো অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, অক্সো অ্যাসিড তৈরি করবে। দেখো এই অক্সো অ্যাসিডটা কি, সালফার ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে কি তৈরি করবে জানো? সালফিউরাস অ্যাসিড, SO3। এটাকে বলবো আমরা কি? সালফিউরাস অ্যাসিড, H2SO3। এটা কি ভাই? সালফিউরিক না, এখানে যদি SO4 থাকতো তাহলে সালফিউরিক, যেহেতু 3 আছে বলবো কি সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, দেখো এরা অধাতব অক্সাইড গঠন করতেছে। হ্যাঁ, অধাতব অক্সাইড গঠন করতেছে মানে কি সালফার আর সেলেনিয়াম, একটু বুঝছো? হ্যাঁ, এই সালফার এবং সেলেনিয়াম অক্সিজেনের সাথে কি করে এই সালফার এবং সেলেনিয়াম এরা কি করে, এদের অক্সাইড গুলো অম্লধর্মী। ঠিক আছে, এই যে সালফার এবং সেলেনিয়ামের অক্সাইড গুলো কি ভাই? অম্লধর্মী। ঠিক আছে, তাহলে সালফার ডাইঅক্সাইড এটা কি হবে? সালফারের একটা অক্সাইড, এটা অম্লধর্মী। এটা পানির সাথে যদি বিক্রিয়া করে তাহলে সালফিউরাস অ্যাসিড তৈরি করবে, মানে অক্সো অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, পানির সাথে বিক্রিয়া করে, দেখো যোগ পানি কি তৈরি করবে? অক্সো অ্যাসিড, অক্সো অক্সো অ্যাসিড। ঠিক আছে, এই সেম কাজটা আবার সেলেনিয়ামও করবে। হ্যাঁ, সেলেনিয়াম অক্সাইডও পানির সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? অক্সো অ্যাসিড। আবার এরা যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, ক্ষারের সাথে বিক্রিয়া করলে তাহলে এরা কি তৈরি করবে ভাই? ক্ষারগুলোর ধাতব লবণ তৈরি করবে। ঠিক আছে, এদের অক্সাইডগুলোর অক্সো অ্যাসিডের ধাতব লবণ তৈরি করবে। ঠিক আছে, এরা যদি আবার কি করে, এরা যদি এই ক্ষারের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, তখন কি হবে? অক্সাইডগুলোর ধাতব লবণ তৈরি করবে। ঠিক আছে, অক্সাইডগুলোর ধাতব লবণ তৈরি করে আমরা দেখব। দেখো এই সেলেনিয়াম সালফার অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করলো, অর্থাৎ কি একটা অক্সো অ্যাসিড তৈরি করলো। ঠিক আছে, ওকে। দেখো এবার সালফার ডাইঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে। হ্যাঁ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার। ঠিক আছে, এটা কি সালফারের একটা অক্সাইড, তাই তো? এই সালফারের অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে, ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পটাশিয়াম সালফাইড, অর্থাৎ কি করবে? অক্সো অ্যাসিডের ধাতব লবণ তৈরি করবে, পানি তৈরি করবে, সাথে তৈরি করবে কি K2SO3। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা কি? পটাশিয়াম সালফাইড। এটাকে আমরা কি বলবো ভাই? এটাকে বলবো আমরা পটাশিয়াম সালফাইড, পটাশিয়াম সালফাইড। তাহলে দেখছো এই কি, এই অধাতুগুলো কি হয়? সালফার, সালফার কি অক্সাইড, অক্সো অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, তাই তো? সালফার কি করতেছে? তার অক্সাইডের সাথে বিক্রিয়া করে, এই অক্সাইডটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন অক্সো অ্যাসিড তৈরি করলো, যখন ক্ষারের সাথে বিক্রিয়া করলো তখন কি করলো? ওই অক্সো অ্যাসিডের ধাতব লবণ তৈরি করলো, পটাশিয়াম। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা পটাশিয়াম সালফাইড, সালফাইড। ঠিক আছে, এটাকে বলবো আমরা পটাশিয়াম সালফাইড। ওকে, দেখছি তাহলে আমরা আমরা দেখে নিলাম। ঠিক আছে, কি গঠন করলো? সালফার কি করলো? অক্সাইড, সালফারের অক্সাইডটা কি অম্লধর্মী, তাই তো? এই সালফারের অক্সাইড গুলো কেমন হবে ভাই? এই সালফারের অক্সাইড গুলো হবে অম্লধর্মী। ঠিক আছে, এই সালফারের অম্লধর্মী অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অক্সো অ্যাসিড তৈরি করলো, এবং কি ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? ওই অক্সো অ্যাসিডের ধাতব লবণ তৈরি করলো। ঠিক আছে, চলো আমরা এবার সেলেনিয়ামটা দেখি। সেলেনিয়াম এটা কি একটা অধাতু, ঠিক আছে, এটার অক্সাইড সেলেনিয়াম অক্সাইড। এই সেলেনিয়াম অক্সাইড কি করবে? পানির সাথে বিক্রিয়া করে একটা অক্সো অ্যাসিড তৈরি করবে, তাই তো? এই অক্সো অ্যাসিডটার নাম হচ্ছে কি? সেলেনাস অ্যাসিড, সেলেনাস অ্যাসিড। SiO3। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? সেলেনাস অ্যাসিড বলবো, সেলেনাস অ্যাসিড, অর্থাৎ এটাও কি একটা অক্সো অ্যাসিড, সেলেনাস অ্যাসিড।
ঠিক আছে ভাই, ওকে। দেখো আবার কি হবে, এই সেলেনিয়াম অক্সাইড কি করবে, দেখো এই সেলেনিয়াম অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, এই সেলেনিয়াম অক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সেলেনাইড তৈরি করে। পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সেলেনাইড তৈরি করে। হ্যাঁ, পানি প্লাস পটাশিয়াম সেলেনাইড। ঠিক আছে, অর্থাৎ কি হবে ভাই, ওই অক্সো অ্যাসিডটার কি তৈরি করছে, ওই অক্সো অ্যাসিডটার ধাতব লবণ তৈরি করছে। ঠিক আছে, এটাকে একটা অক্সো অ্যাসিড, এই অক্সো অ্যাসিডের কি করলো, ধাতব লবণ তৈরি করলো। এটাকে বলবো পটাশিয়াম সেলেনাইড। পটাশিয়াম সেলেনাইড, পটাশিয়াম সেলেনাইড। ঠিক আছে ভাই, পটাশিয়াম সেলেনাইড তৈরি করে ফেললো। ওকে, তাহলে আমরা কি দেখলাম ভাই, অধাতব অক্সাইড গঠন করে। ঠিক আছে, এই সালফার এবং সেলেনিয়াম এরা কি ভাই, অধাতু, এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। ঠিক আছে, এরা কি ঘটে, অক্সাইড গুলো, এদের অক্সাইড গুলো অম্লধর্মী, অর্থাৎ এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, তাই তো। পরে এদের অক্সাইড গুলো যদি পানির সাথে বিক্রিয়া করে অক্সো অ্যাসিড, যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে ওই অক্সো অ্যাসিডের ধাতব লবণ। এমন সেলেনিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অক্সো অ্যাসিড সেলেনাস অ্যাসিড তৈরি করলো, এবং কি ক্ষারের সাথে বিক্রিয়া করে ওই অক্সো অ্যাসিডের ধাতব লবণ পটাশিয়াম সেলেনাইড তৈরি করলো। ঠিক আছে, ওকে। আমরা এবার দেখব কি এরা হ্যালাইড গঠন করে, এটা একটু দেখব এরা কি করে, হ্যালাইড গঠন করে। হ্যালাইড গঠন, আসো দেখি এরা কি করে, উত্তপ্ত অবস্থায় হ্যালোজেন সমূহ সালফারের সাথে সমযোজ্যতায় কি করে মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড, হেক্সাহ্যালাইড গঠন করে। কি বলছে, উত্তপ্ত অবস্থায় সালফারের সাথে সমযোজ্যতায় হ্যালোজেন সমূহ, উত্তপ্ত অবস্থায় হ্যালোজেন সমূহ সালফারের সাথে সমযোজ্যতায় মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড এবং হেক্সাহ্যালাইড গঠন করে। ঠিক আছে, ওকে। দেখো আমাদের হ্যালাইড গঠনটা একটু দেখবো। হ্যালাইড গঠন কি বলেছে, উত্তপ্ত অবস্থায় সালফারের সাথে বিক্রিয়া করবে। উত্তপ্ত অবস্থায়, উত্তপ্ত অবস্থায় সালফারের সাথে বিক্রিয়া করবে, সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, উত্তপ্ত অবস্থায় সালফারের সাথে উত্তপ্ত অবস্থায় হ্যালোজেন সমূহ। ঠিক আছে ভাই, কি লিখবো, উত্তপ্ত অবস্থায় হ্যালোজেন সমূহ সালফারের সাথে বিক্রিয়া করে। হ্যালোজেন মানে লবণ, গ্রুপ 17 মৌল। উত্তপ্ত অবস্থায় কি হবে, হ্যালোজেন সমূহ সালফারের সাথে বিক্রিয়া করে মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড এবং হেক্সাহ্যালাইড গঠন করে। ঠিক আছে, দেখো এই যে লিখলাম আমরা সালফার, উত্তপ্ত অবস্থায় কি করবে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, দেখো সালফার মনোহ্যালাইড গঠন করবে, H2F2 H2Cl2। ঠিক আছে, কি এটা কি ভাই, সালফার মনোহ্যালাইড, মানে হ্যালাইড সংখ্যা 1, এটা কেটে দিলে হ্যাঁ 1ই থাকবে। দেখো কি বলবো, সালফার মনোহ্যালাইড। ঠিক আছে ভাই, সালফার মনোহ্যালাইড। আবার কি করবে, সালফার ডাইহ্যালাইডও গঠন করবে, তাই তো, ডাইহ্যালাইড। এটাকে কি বলবো, সালফার ডাইহ্যালাইড, সালফার ডাইহ্যালাইড।
সালফার ডাইহ্যালাইড। ঠিক আছে ভাই, ওকে। দেখো আবার কি করবে, সালফার কি করবে, টেট্রাহ্যালাইডও গঠন করবে, SF4, পরে কি লিখবো, HCl4। ঠিক আছে, এরা উত্তপ্ত অবস্থায় কি করে, হ্যালোজেন সমূহ সালফারের সাথে বিক্রিয়া করে এবার কি গঠন করলো, সালফার টেট্রাহ্যালাইড। সালফার টেট্রাহ্যালাইড। ঠিক আছে ভাই, ওকে। দেখো আবার কি করবে, হেক্সাহ্যালাইডও গঠন করবে। এটাকে বলবো সালফার হেক্সাহ্যালাইড। ঠিক আছে ভাই, তাহলে আমরা কি দেখলাম, হ্যালাইড গঠন করলো। আমরা প্রথমে হাইড্রাইড গঠন দেখেছি, পরে ধাতব অক্সাইড ও সালফাইড গঠন দেখলাম, পরে অধাতব অক্সাইড গঠন দেখলাম এবং হ্যালাইড গঠন দেখলাম। ঠিক আছে, এই ছিল ভাই গ্রুপ 16 এর মৌল সমূহের ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া সমূহ। ওকে, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।